স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। গেল সপ্তাহে 4 দিন উৎপাদন বন্ধ থাকায় দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকের রপ্তানি হারিয়েছে প্রায় 7,400 কোটি টাকার। আর আমদানি রপ্তানি বন্ধ থাকায় কাঁচামাল সংকটে ব্যাকওয়ার্ড লিকেজে ক্ষতির পরিমাণ 3,000 কোটি টাকা। এই সংকট উত্তরণ থেকে সরকারের নীতি সহায়তার পাশাপাশি আর্থিক সহযোগিতার কথা বলছেন ব্যবসায়ীরা। আর এই পরিস্থিতি থেকে উত্তরণে বন্দরে গতি ফিরিয়ে আনার পরামর্শ অর্থনীতিবিদদের। সুমন সরকারের ক্যামেরায় আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। ক্রেতাদের নানা শর্ত আর বিধিনিষেধ যেখানে সর্বদা ছায়ার মতো, সেই তৈরি পোশাক খাতে যেন পান থেকে চুন খসলেই উদ্বেগ বাড়ে। কয়েকদিনের অস্থিরতা যেন পোশাক রপ্তানির খোলা আকাশে ছড়িয়েছে কালো ধোঁয়া। কেননা গেল 19 থেকে 22 জুলাই টানা 4 দিন উৎপাদন বন্ধ থাকায় প্রায় 7,400 কোটি টাকার রপ্তানি হারিয়েছে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। এ সময় আমদানি রপ্তানি বন্ধ থাকায় কাঁচামাল সংকটে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ওয়াশিং আর ডাইং খাতে উৎপাদন ব্যাহত হয়ে ক্ষতি হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। এমনিতেই গেল অর্থবছরের 11 মাসে আশানুরূপ হয়নি পোশাক রপ্তানি। এই সময়ে রপ্তানি বেড়েছে মাত্র 2.86%, যা এর আগের অর্থবছরে একই সময়ের তুলনায় কমেছে প্রায় 8%। এমন নেতিবাচক ধারার মধ্যে দেশের অধিকাংশ কারখানায় চলছে এখন শীতকালীন পণ্যের উৎপাদন। এছাড়া বড়দিন উপলক্ষে ক্রয়াদেশের উপযুক্ত সময় পার করছে তৈরি পোশাক খাত। এমন পরিস্থিতিতে গেল কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে আস্থাহীনতা। বড় ক্ষতি যেটা আমাদের হয়েছে সেটা হচ্ছে যে এই কয়েকদিন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে বায়াররা কিন্তু আমাদের সাথে কোনো কমিউনিকেট করতে পারেনি, এবং আগামী দিনের যে অর্ডারগুলি এই সময় প্লেস হওয়ার কথা ছিল সেটা কিন্তু অন্য দেশে চলে গিয়েছে অলরেডি। কারণ 7 দিন 6 দিন কোনো বায়ার কখনোই বসে থাকবে না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। তো এই জায়গাটা আসলে আমরা রিকভার করাটা আমাদের জন্য খুব সামনের দিনগুলি খুব ডিফিকাল্ট হবে। আঘাত পুষিয়ে নেওয়া খুবই কঠিন হবে, কারণ যে ক্রেতাগুলি কাছে আমরা ইমেজ হারিয়েছি, আমাদের দেশের এবং আমাদের শিল্পের একটা যে সারা পৃথিবীতে একটা ইমেজ আছে, পজিটিভ একটা ইমেজ, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারছিল না। এ সংকট থেকে উত্তরণে সরকারের নীতি সহায়তা, উৎসে কর কমানো সহ কাস্টমস, ব্যাংকিং নীতিমালায় শিথিলতা এবং আর্থিক সহযোগিতার কথা বলছেন ব্যবসায়ীরা। ব্যাংকের নানা রকমের সংকট, নানা রকমের অসুবিধা, কাস্টমসের এনবিআর বা কাস্টমসের নানা রকমের সংকট, এগুলি তো মানে তৈরি সংকট, এগুলিকে তো অন্তত আমরা অ্যাড্রেস করতে পারি, সমাধান করতে পারি। এই বন্ধের সময় টোটালি সব কিছু বন্ধ ছিল, কমিউনিকেশন বন্ধ, আমরা কিন্তু কোনো গুডস এক্সপোর্টও করতে পারিনি, রিলিজও করতে পারিনি। এখন চিটাগং পোর্টে এই মাল আটকে ছিল এই কদিন, সেটার জন্য আমাদের কেন জরিমানা গুনতে হবে? এটার জন্য তো দায়ী আমরা না। পোর্ট ডেমারেজটা যেন সরকার একটা প্রজ্ঞাপন দিয়ে যেন এমনিতেই মওকুফ করে দেয় এই সময়টার জন্য। একটি পরিকল্পনা নিয়ে আমরা যাব সরকারের কাছে, যাতে আমাদের সেই নীতি সহায়তা সরকার যাতে দেয়, বিশ্ববাজারে যাতে আমরা টিকে থাকতে পারি, এবং সে ব্যাপারে সরকারের সহযোগিতা দরকার আমাদের। এই অবস্থায় বন্দরে গতি ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। আর দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় পোশাক খাতে বিশেষ সহায়তার দাবি উঠলেও তা সরকারের পক্ষে মানা কষ্টসাধ্য বলে মনে করেন তারা। সরকারের আর্থিক সক্ষমতাও কিন্তু এখন কম, সুতরাং চাইলেই যে অনেক বড় রাষ্ট্রীয় কোষাগার থেকে সাহায্য দেওয়া সম্ভব সরকারের পক্ষে তা কিন্তু না। বাজেট পরিস্থিতি সেটা বলে না। যেটা গুরুত্বপূর্ণ বরং সেটা হলো যে আমার যেই অবকাঠামোর যে সুবিধাগুলো আমাদের রয়েছে, জ্বালানি, বিদ্যুতের মতন, সেইটা নিরবিচ্ছিন্নভাবে আমরা দিতে পারি কিনা, যেন আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা সেটাকে ব্যবহার করতে পারেন। লজিস্টিক্স সুবিধাগুলো লাগবে, এটা রাস্তাঘাট থেকে শুরু করে পোর্টের জায়গায় এবং রাজস্ব দেওয়ার ক্ষেত্রে সেই জায়গাটাতে ফ্যাসিলিটেট করা, ব্যাংকিং সেক্টরের ভিতরে ফ্যাসিলিটেট করা, এটাকে এনশিওর করাটা সরকারের জন্য গুরুত্বপূর্ণ। 2022-23 অর্থবছরে 5,555 কোটি ডলারের মোট রপ্তানি আয়ের 4,699 কোটি ছিল তৈরি পোশাকের। গেল কয়েকদিনে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক মালিকদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা হয়তো নিজেদের চেষ্টা আর সরকারের নীতি সহায়তার মাধ্যমে পুষিয়ে যাবে। তবে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা আর নির্ভরতায় যে ঘাটতি দেখা দিয়েছে তা পূরণে যে বেগ পেতে হবে, তাই এখন মূল ভাবনা রপ্তানিকারকদের।
তাই অর্থনৈতিক অবস্থা দ্রুত ত্বরান্বিত করতে ও আমদানি রপ্তানি ঠিক রাখতে কাস্টমস সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সহজীকরণের কথা বলছেন ব্যবসায়ীরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন ইস্যুতে কর্মবিরতি ও চলমান পরিস্থিতিতে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। দেশের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও হোস্টেলে ঝুলছে তালা। এভাবে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলে দীর্ঘস্থায়ী ক্ষতি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু করতে যে পরিবেশ প্রয়োজন এবং শিক্ষার্থীদের যে নিরাপত্তা দরকার তা নিশ্চিতে সরকারকে গুরুত্ব দিতে বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গেল 1 জুলাই থেকেই দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর একযোগে কর্মবিরতি। দাবি সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে। সরকারি যে প্রজ্ঞাপন বা সরকারি ভাষায় যেভাবে বলা হয় সেরকম একটা ঘোষণা দিয়ে নিশ্চয়ই আমরা আমাদের যে আন্দোলনটি চলছে সেখান থেকে আমরা বিরত থাকবো এবং আমরা সকলেই দ্রুত সময়ের ভিতরে ক্লাসে ফিরবার একটা আকাঙ্ক্ষা তো আমাদের রয়েই যায়। অন্যদিকে কোটা সংস্কারের দাবিতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করে নামে আন্দোলনে। সমাবেশ, বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি। এমন অবস্থায় বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ঘুরে দেখা যায় মূল ফটকগুলোতে ঝুলছে তালা। শিক্ষার্থীদের কোলাহল ভেঙে যেন পিনপতন নীরবতা। সারা দেশের সব কলেজ, বিশ্ববিদ্যালয়েরই চিত্র এটি। সারা দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি। একই সময়ে শিক্ষার্থীদের আন্দোলন, তাদেরও ক্লাস পরীক্ষা বর্জন। এরপর চলমান পরিস্থিতিতে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, হোস্টেলগুলোতে এখন তালা ঝুলছে। বন্ধের সময় দীর্ঘ হলে শিক্ষার্থীদের কতটা ক্ষতি হবে? শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলে শুধু শিক্ষার্থী নয়, দেশ ও জাতিরও দীর্ঘস্থায়ী ক্ষতি হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। শিক্ষা এমন একটি ক্ষেত্র যেখানে একদিন যদি আমরা পিছিয়ে পড়ি, এই দেশ বহুদিন পিছিয়ে যায়। কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্মিত হচ্ছে। আমার মনে হয় যে অতি দ্রুত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং কিছুটা সময় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকেও খুলে দেয়া, হলগুলো খুলে দিয়ে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসা এবং শ্রেণীকক্ষের কার্যক্রম পরিচালনা করা। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আবার কর্মবিরতিতে আছেন, তাদের সমস্যাটাও সরকারের পক্ষ থেকে একটা সমাধানের দিকে নিয়ে যাওয়া বাঞ্ছনীয়। এদিকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক করা দরকার আগে। এ বিষয়ে সরকারকে সম্পৃক্ত হবার কথা বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যদি ধরেন শিক্ষকরা ক্লাস না নেয় 2 সপ্তাহ, তাহলে 1 সেমিস্টার পিছিয়ে যায় প্রায়। এটা ভয়াবহ একটি ক্ষতি। শিক্ষার কার্যক্রম যত তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি সেটা আমাদের সবার জন্য মঙ্গলজনক। শিক্ষাঙ্গন কবে খুলবে, কিভাবে খুলবে, কোন প্রক্রিয়ায় খুলবে, সেটার সাথে অবশ্যই সরকারকে সম্পৃক্ত হতে হবে। অর্থাৎ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে আমাদের নিরাপত্তা নিশ্চিতকরণ করতে হবে। এই যে শুনশান নীরব বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস, তা শিগগির শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে। শ্রেণীকক্ষে ফের শিক্ষক শিক্ষার্থীর দেখা হবে। এখন সবার প্রত্যাশা এটি। সেজন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন বিশেষজ্ঞরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। চলমান কারফিউ ও সাধারণ ছুটিতে দেশের সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবা অনেকটা সীমিত। এ সময় হাসপাতালগুলোর বহির্বিভাগ সেবা কোনোভাবে চললেও জরুরি বিভাগেও বাড়ে রোগীর চাপ। এতে ভোগান্তি বাড়ে হাসপাতালের নিয়মিত রোগীদের। রোগীর স্বজনদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না চিকিৎসকের দেখা। তবে কারফিউ শিথিলের সময় বাড়তে থাকায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে চিকিৎসা সেবা। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। জরুরি সেবা হিসেবে চিকিৎসা সেবা কেন্দ্র খোলা থাকলেও সড়কে যান চলাচল স্বাভাবিক না থাকায় রোগীর ভিড় ছিল না হাসপাতালে। জরুরি বিভাগ সার্বক্ষণিক চালু থাকলেও বহির্বিভাগে সেবা চলে সীমিত আকারে, কোথাও ছিল পুরোপুরি বন্ধ।
সড়কের ভোগান্তি আর শঙ্কা নিয়ে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে সেবা নিতে এসেছেন অনেকে। রোগীর চাপ কম থাকায় সেবা প্রাপ্তিতে সন্তুষ্টি দেখা গেছে, তবে কণ্ঠে ছিল বাড়ি ফেরার তাড়া। না, ভালো এখানে ওষুধ খাইলে মানুষ রুগীরা ভালো, পরিস্থিতি ভালো, গাড়ি ঘোড়া চলে, লেগা ডাক্তার দেখাইতে আসছি, ডাক্তার দেখায় বাসায় যাই ইনশাল্লাহ। গেল কিছুদিনের উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বিভাগে ছিল রোগীর বাড়তি চাপ। এ সময়ে ভোগান্তি বাড়ে হাসপাতালের অন্য রোগীদের। পরীক্ষা টরীক্ষা করাইলো অনেক অবসর ডেট আজকে কালকে এরকম 5-20 দিন হয়ে গেল। এখন তো গ্যাঞ্জাব এলিগে আর হয় না। টেস্ট দিছে, তো ওই টেস্টটা পিজিতে করানোর কথা বলছিল তারা, তো পিজি ওই দিন বন্ধ ছিল এর প্রবলেমের কারণে, তো পিজিতে আমি করাইতে পারি নাই। এটা বাইরে থেকে করাইতে গিয়ে আমার ধরেন 3500 টাকা লাগছে, সেটা পিজিতে করাইলে আমার হয়তো বা 1200 বা 1500 টাকার মধ্যে হয়ে যেত। এ নিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক বলছেন, হঠাৎ বাড়তি চাপে কিছুটা বেগ পেতে হয় তাদের। এ সময়ে অগ্রাধিকার ভিত্তিতে সংকটাপন্ন রোগীদের সেবা দেওয়া হচ্ছে। খুব রুটিন কেস যেগুলো, সেগুলো আমরা একটু পোস্টপন্ড করেছিলাম, কারণ অনেক ইমার্জেন্সি কেস ছিল। লাইফ সেভ করার জন্য সেগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা আগে করেছি, কিন্তু ওয়ার্ডের যেগুলো খারাপ পেশেন্ট ছিল সেগুলো আমরা করেছি, সেগুলো ইমার্জেন্সি হিসেবে করা হয়েছে। কিন্তু যেগুলো একটু ডিলে করলে সমস্যা হবে না, সেগুলোকে ডিলে করা হয়েছে। গেল কিছুদিনে বেসরকারি হাসপাতালে যেমন রোগী আসছে না বললেই চলে, তেমনি চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বারেও বসছেন না। সরকারি হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকলেও সড়কের নানা বাস্তবতায় চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা যায়নি। এর প্রভাব পড়েছে সেবায়। ডাক্তার, নার্স, যেহেতু কারফিউ চলছিল, তাদের যাতায়াতের কিছু সমস্যা ছিল। আমাদের তো ওরকম ট্রান্সপোর্ট নাই, অ্যাম্বুলেন্স ছাড়ার কোনো ট্রান্সপোর্ট নাই, যার ফলে আমাদের আসা যাওয়ার কিছু সমস্যা হয়েছিল। এছাড়া চিকিৎসার ক্ষেত্রে সমস্যা হয়নি। তবে কারফিউ শিথিলের সময় বাড়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা। সরকারি ছুটির মধ্যে আমরা চিন্তা করেছি, যেহেতু অনেক পেশেন্ট দূর দূরান্ত থেকে আসবে বা কষ্ট করে আসবে বা অনেক রুগীদের হয়তো সাফারিংস হতে পারে, এই জন্য এটা চিন্তা করেই আমরা প্রতিদিন আউটডোর খোলা রেখেছি এবং প্রতিদিন যারা এসেছে আমাদের এন্ট্রি আছে খাতার মধ্যে। যেদিন বন্ধও ছিল ওই দিন মিনিমাম 100-র বেশি রুগী আমরা চিকিৎসা সেবার আওতায় নিয়ে এসেছি। দেশের একমাত্র ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে গত কয়েকদিনে কমেছে রোগীর উপস্থিতি। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিন গড়ে 200-র বেশি রোগী রেডিওথেরাপি নিয়ে থাকেন, যদিও গেল 2 দিনের তথ্য বলছে মাত্র 136 জন রোগী এই সেবা নিয়েছেন। ইনডোর, আউটডোর বা আমাদের যে কেমোথেরাপি ডে কেয়ার সেন্টার আছে, সেগুলো মিলিয়ে 400 রোগী কেমোথেরাপি দিয়ে থাকি। এছাড়া আমাদের রেডিয়েশনের বহির্বিভাগ আছে, সেখানে 2 থেকে 300-র মতো রোগী আসে। সব মিলিয়ে গড়ে আমাদের যে বিভিন্ন সেবা আছে, বিভিন্ন বিভাগ মিলিয়ে প্রায় 1200-র মতো রোগী নতুন পুরো মিলিয়ে বিচরণ ঘটায় এই হাসপাতালে। আমাদের সকল চিকিৎসক অনেক কষ্ট করে হলেও পথে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন, জেনে দেখবেন যে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দিচ্ছেন, বা তারপরেও সব ডাক্তারই মোটামুটি আমাদের কর্মস্থলে চলে এসেছে। ক্যান্সার হাসপাতালের কর্তৃপক্ষ বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে রেডিও ও কেমোথেরাপি সহ অন্যান্য সেবায় সংকট দ্রুতই কাটিয়ে ওঠা যাবে। আমাদের হাসপাতাল পূর্ণাঙ্গ রূপেই চালু ছিল। দেলোয়ার দোলন, এখন ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে সবজির সরবরাহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি বোঝাই ট্রাক ঢুকছে ঢাকায়, তাই গেল কয়েকদিনের তুলনায় বেশ কিছুটা কমেছে সবজির দাম। মাছের সরবরাহ এখনও তুলনামূলক কম, যদিও চাহিদা কম বলে দামেও অস্বস্তি নেই তেমন। কারফিউর মধ্যেই আবারও চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর কাউরান বাজার। সরবরাহ গত কয়েকদিন কম থাকলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই তা আবারও বাড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন জেলা থেকে সবজি বোঝাই ট্রাক আসছে নিরাপদে। এই যে গাড়ি গুড়ি ভাঙ গেছে, এখন নিরাপদ পাইতেছি। এখন যে স্বাভাবিক অবস্থা আছে অনেক ভালো, আমরা রাস্তায় আছি। আজকে আসতে কোনো সমস্যা হয় নাই, তো র্যাব পুলিশ আসছিল, রাস্তাঘাট আর কি ক্লিয়ার করে দিছে। পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় বাজারে বেড়েছে সবজির সরবরাহ, বেড়েছে ক্রেতার সংখ্যাও। এতে কমতে শুরু করেছে সবজির দাম। আগে যেরকম ছিল, মানে মাল খুব কমই আসতো,
এখন অনেক পরিমাণ মাল পাওয়া যাচ্ছে এবং দামও অনেক কম। এখন বাজারে পরিস্থিতি মালের দাম কমতেছে, ডেলি গাড়ি ঘোড়া চলতেছে। আগে তো গন্ডগোল ছিল দেখে গাড়ি ঢুকতে পারে না, সমস্যা ছিল, একটু দাম বেশি ছিল। এখন বাজার পুরো নিয়ন্ত্রণে চলে আসছে। 400 টাকা 300 টাকা কেজি ছিল, এখন বর্তমানে মরিচের কেজি হয়ে পারছে 120 থেকে 140 কেজি পর্যন্ত। কারওয়ান বাজার মাছের আড়তগুলোতেও ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। বর্তমান পরিস্থিতিতে আগের মতো মাছের গাড়ি না এলেও মাছের সরবরাহ তুলনামূলক বেড়েছে। তবে সরবরাহের চেয়েও ক্রেতা কম হওয়ায় মাছের দাম কম বলছেন বিক্রেতারা। গ্যাঞ্জামের সময় কমই ছিল, গাড়ি ঘোড়া কম ছিল, এখন একটু মোটামুটি ভালো। বাজারের অবস্থা মানে পাইকার নাই, গাড়ি ঘোড়া তো ঠিকই আইতাছে, পাইকার কম, মাছের দাম কম, এলাকার তো দাম বেশি। মাছ নেওয়ার পরে মানুষজন একটু কম বাইরে হইতো, বাজারটাই লেগে পুরোপুরি পাওয়া যাইতেছে না। তবে চলমান পরিস্থিতিতে সবজির পাইকারি ও খুচরা বাজারের তারতম্য দেখা যাচ্ছে অনেক বেশি। আসিফ ইকবাল, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। দেশে চলমান পরিস্থিতিতে বিক্রি কমেছে ক্রীড়া সামগ্রী। ব্যবসায়ীদের দাবি, শুধু রাজধানীর গুলিস্তানে স্পোর্টস মার্কেটে দৈনিক বিক্রি কমেছে প্রায় কোটি টাকা। এই অবস্থার দ্রুত উত্তরণ চান তারা। বিস্তারিত ওয়াসিউল হক পান্থর প্রতিবেদনে। গুলিস্তান খেলাধুলা সামগ্রী আর জার্সির স্বর্গরাজ্য। ফুটপাত থেকে শপিং সেন্টার, সবখানে এসবের দোকান। মোহাম্মদ শাহজাহান গুলিস্তানের ফুটপাতে দোকান করছেন দীর্ঘদিন। তবে এমন পরিস্থিতি তার কাছে নতুন। ব্যবসায় নেমেছে মন্দা। স্বাভাবিক সময়ে তার দৈনিক আয় ছিল 15 থেকে 20 হাজার টাকা, সেটি নেমেছে 3 থেকে 4 হাজারে। কালকে আর আজকে খুলছি, বেচা কিনি কম হয়েছে। মনে করেন দৈনিকে যে ইনকাম আসলে ওটা তো বন্ধ গেল, এরপরে মনে করেন ঘরে বসে বসে খাইছি, জানা বেনা তো হয়েছি। একই অবস্থা দেশের অন্যতম বড় খেলাধুলা সামগ্রীর গুলিস্তান পাইকারি ও খুচরা মার্কেটে। সেখানে কমে গেছে বেচাকেনা। দোকানিরা দিনের খরচই তুলতে হিমশিম খাচ্ছেন। আজকে যেমন মাত্র 1000 টাকা বিক্রি করছে, অথচ আমার 1000 টাকা বিক্রি করলে কত 50 বা 60 টাকা আমার প্রফিট হবে, কিন্তু আমার 4000 টাকা পার ডে খরচ কস্ট আছে। স্টাফ 6 জন, তো 600 টাকা প্রফিট হয় না সারাদিনে। এই কয়েকদিনে আমরা 10-12 হাজার টাকা ঋণ হয়ে গেছি। ব্যবসা বাণিজ্য নাই, কিছু নাই, বাজার সদাই করতে পারি না, অনেক অসুবিধার মধ্যে আছি সংসার নিয়ে। তবে কারফিউ শিথিল অবস্থায় অনেকেই আসছেন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। রাস্তাঘাটে স্বস্তিতেই চলাফেরা করতে পারছেন। রাস্তায় যথেষ্ট পুলিশ প্রশাসন সহায়ক হিসেবে কাজ করছে। এখানে তো ভয় পাওয়ার কিছু নাই, তারা বন্ধু হিসাবে কাজ করছে, বন্ধুর মতোই তারা পাশে দাঁড়াচ্ছে এবং যথেষ্ট তারা সহায়ক। আগের মতোই সবকিছু চলতেছে, এরকম কোনো নতুন কিছু দেখতেছি না যে একটু এরকম না যে সিচুয়েশন ভালো না যার জন্য দাম একটু বেশি। আগের মতোই সবকিছু আছে। কিছু ক্রেতা কেনাকাটা করতে আসলেও পাইকারি ও ঢাকার বাইরের ক্রেতা সমাগম নেই বললেই চলে। গেল কদিন বন্ধ থাকা অবস্থায় শুধু গুলিস্তান স্পোর্টস মার্কেটের দৈনিক ক্ষতি প্রায় কোটি টাকা বলে জানান মার্কেটের সভাপতি। 1 কোটি টাকার উপরেই মানে পার ডেতে আমাদের লোক হইতেছে, ক্ষতি হইতেছে আর কি। বাইরের যারা পাইকার তারা তো আসে না, আর লোকাল যারা খুচরা কাস্টমার আছে তারাও এখন আর মার্কেটে আসতে চায় না। ব্যবসায়িক এই ক্ষতি সামলে নেওয়ার জন্য দ্রুততম সময়ে স্বাভাবিক পরিস্থিতি চান ব্যবসায়ীরা। আশা করি আগামী সপ্তাহের মধ্যে যদি আমরা আগের মতন সব স্বাভাবিক হয়ে যায়, আগের মতন আমাদের সেল সবকিছু ঠিক হয়ে যাবে। দেশের অন্য সকল খাতের মতোই ক্ষতিগ্রস্ত হয়েছেন খেলাধুলা সরঞ্জাম ও জার্সি বিক্রেতারা। ক্রেতা বিক্রেতা সকলেরই চাওয়া, আধার কাটিয়ে ফিরবে আলো, দেশে ফিরবে শান্তি। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।